Good night, every students. Welcome to my online English class in favor of Jhinaigati Mohila Adorsho Degree College, Jhinaigati, Sherpur. Dear students of degree third year, I hope you are very fine as usual before. I am also very fine today by the grace of Almighty Allah. In front of, I am present with my English compulsory subject. Dear students of degree third year, you know that in my previous two classes, I discussed for sentence correction. প্রিয় শিক্ষার্থীরা, সেন্টেন্স কারেকশন বিষয়ে আমি তোমাদের পূর্বের দুটি ক্লাসে বিস্তারিত বলেছি এবং এও বলেছিলাম যে তোমাদের সেন্টেন্স কারেকশনে মোট 4টি বাক্য থাকবে। হাউ মেনি সেন্টেন্স উইল বি গিভেন? 4টি বাক্য দেওয়া থাকবে। এই 4টি বাক্যে 4 ধরনের ভুল দেওয়া থাকবে। অর্থাৎ বাক্যগুলো কোথায় ভুল দেওয়া থাকবে সেটাও বলেছিলাম যে কোনো চিহ্ন করা থাকবে না। বাট I told you that sentence correction it is quite impossible to complete in over one class or two classes because you know that sentence correction এটা অনেকগুলো ভুলের সংমিশ্রণ। এখানে অনেক ধরনের ভুল থাকতে পারে। এখানে ভুল থাকতে পারে প্রিপোজিশনের, ভুল থাকতে পারে আর্টিকেলের, ভুল থাকতে পারে সাবজেক্ট অংশে, ভুল থাকতে পারে ভার্বের, ভুল থাকতে পারে টেন্সের, ভুল থাকতে পারে many other mistakes are belongs to sentence correction. That's why I told you that sentence correction এটা একটু দীর্ঘস্থায়ী হবে, মানে দ্যাট মিন্স আমাদের একটু কয়েকটা ক্লাস লেগে যাবে সেন্টেন্স কারেকশনের। তো আজকে আমরা সেন্টেন্স কারেকশনের তৃতীয় ক্লাসে আছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পূর্বের ক্লাসে 2 ক্লাসে কিন্তু প্রায় 20টি নিয়মের মতো রপ্ত করতে পেরেছি, প্রায় 20টি নিয়ম আমরা শিখে ফেলেছি। তো আজকে আমি সেন্টেন্স কারেকশনের দুটি দিক নিয়ে কথা বলবো। একটা হচ্ছে প্রিপোজিশনগত ভুল, অর্থাৎ বাকি প্রিপোজিশনগত ভুলগুলো কিভাবে পরীক্ষা আসতে পারে তোমাদের সেগুলো। অর্থাৎ প্রিপোজিশন ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ইউ নো দ্যাট ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ ইংলিশ। এই জন্য আমরা প্রিপোজিশনের মিস্টেক নিয়ে যে আমাদের বাক্যগুলোতে কিভাবে প্রিপোজিশনের ভুল থাকবে সেই বিষয় নিয়ে কথা বলবো। পাশাপাশি টেন্সের ভুলও থাকবে, আমরা সেই দুটি বিষয় নিয়ে আজকে কথা বলবো। প্রিয় শিক্ষার্থীরা, I hope that you are ready with your pen and paper. Please write down. তো আমরা আজকে প্রথমে বলছি যে কারেকশনের টেন্সের ভুল, অর্থাৎ টেন্সের কি সংক্রান্ত ভুল থাকতে পারে। আচ্ছা, প্রথমে আমরা জেনে নেই যে টেন্স সংক্রান্ত ভুল। টেন্স সংক্রান্ত, আচ্ছা তোমরা সবাই লিখো। টেন্স সংক্রান্ত ভুল নিয়ে আমরা এখন কথা বলছি। টেন্স সংক্রান্ত ভুল নিয়ে আমি কিন্তু রাইট ফ্রম ভার্ব অংশেও আলোচনা করেছি এবং বারবার একটি কথা বলছি যে রাইট ফ্রম ভার্বের জন্য যত নিয়ম আমরা পড়েছি সেই সবগুলো রুলস কিন্তু কারেকশনেও প্রয়োজন। এনিওয়ে, আমরা একটা নিয়ম এখন বলবো যে কোনো কাজ, টেন্স সংক্রান্ত ভুলের আমরা একটা নিয়ম শিখতেছি, তোমরাও লিখো। কোনো কাজ কোনো এক সময় যাবত, কোনো কাজ কোনো এক সময় যাবত হচ্ছে, চলছে এমন বোঝালে। অর্থাৎ কোনো কাজ কোনো এক সময় বলতে সময়টা নির্দিষ্টও হতে পারে অনির্দিষ্টও হতে পারে। অর্থাৎ কোনো একটা কাজ কোনো এক সময় যাবত হচ্ছে চলছে এমন বুঝালে, বা কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনো চলছে এমন বোঝালে ওই বাক্যকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হয়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হয়। আচ্ছা, তোমরাও লিখে ফেলো ঝটপট নিয়মটি হচ্ছে যে কোনো কাজ কোনো এক সময় যাবত হচ্ছে চলছে এমন বুঝালে, বা কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনও চলছে এমন বুঝালে
ওই বাক্যকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হয়। আশা করি নিয়মটি তোমরা বুঝতে পেরেছো, লিখে ফেলেছো যে কোনো কাজ কোনো এক সময় যাবৎ হচ্ছে চলছে এমন বুঝালে বা কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনও চলছে এমন বুঝালে ওই বাক্যকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হয়। আচ্ছা, এখন আমরা এই কথার ভিত্তিতে উদাহরণ দিব। এক্সাম্পল, ইট হ্যাজ বিন। আচ্ছা, নিয়মে কি ছিল যে কোনো একটা কাজ আগে আরম্ভ হয়ে বা পূর্বে আরম্ভ হয়ে কোনো একটা সময় যাবত এখনও হচ্ছে চলছে এমন বোঝালে তাহলে বাক্যটি কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মনে করতে পেরেছো যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটাও তো আমরা ইতিমধ্যে শিখে ফেলেছি, রাইট ফ্রম ভার্বের সময় আলোচনা করেছি। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন ছিল সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি। এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন অনুসারে আমরা বাক্য লিখছি, ইট হ্যাজ বিন রেইনিং। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, মানে সকাল হতে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, মানে সকাল হতে বৃষ্টি হচ্ছে, তার মানে বৃষ্টি এখনও চলমান। কন্টিনিউয়াস টেন্স মানেই তো চলমান, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন হবে? যে কোনো একটা সময় হতে চলমান, সেই সময়টা নির্দিষ্টও হতে পারে অনির্দিষ্টও হতে পারে। সময়টা নির্দিষ্ট হতে পারে, সময়টা অনির্দিষ্ট হতে পারে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এখানে সকাল নির্দিষ্ট সময়। আরেকটা বিষয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে কিন্তু ওই নির্দিষ্ট সময়ের আগে সিন্স ইউজ করতে হয় আর অনির্দিষ্ট সময়ের আগে ফর ইউজ করতে হয়, এটা মনে রাখতে হবে। নির্দিষ্ট সময়ের আগে সিন্স আর অনির্দিষ্ট সময়ের আগে ফর। যদি বলি 1 ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে, তাহলে 1 ঘন্টা এটা কোন 1 ঘন্টা? 1 ঘন্টা ইট ইজ নট ফিক্সড, এটা কিন্তু ইনডিফিনিট, ইট ইজ নট ডেফিনিট টাইম, ইট ইজ ইনডিফিনিট টাইম, বিকজ 1 ঘন্টা এটা কোন 1 ঘন্টা? এজন্য বলতে হবে ইট হ্যাজ বিন রেইনিং ফর অ্যান আওয়ার। যদি আমরা বলি যে 1 ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে, তখন কিন্তু হবে ইট হ্যাজ বিন রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং ফর অ্যান আওয়ার, ফর অ্যান আওয়ার। তার মানে হচ্ছে এখানে ফর কেন হলো, এখানে সিন্স কেন হলো? নির্দিষ্ট টাইম, মর্নিং হচ্ছে নির্দিষ্ট টাইম, এই জন্য তার আগে সিন্স বসে। আমাদের খেয়াল রাখতে হবে নির্দিষ্ট টাইমের আগে সিন্স, আর অনির্দিষ্ট টাইম অ্যান আওয়ার, দ্যাট মিনস 1 আওয়ার অর 1 ঘন্টা, এটা 1 ঘন্টা হচ্ছে অনির্দিষ্ট টাইম, এজন্য তার আগে ফর বসলো। অথবা এ পিরিয়ড অফ টাইম, আ সার্টেন পিরিয়ড অফ টাইম, দ্যাট মিনস একটা সময়ের, মানে জাস্ট একটা পিরিয়ড, একটা টাইম, এই কোনো একটা টাইমের আগে সাধারণত ফর বসে, বাট নির্দিষ্ট টাইমের আগে সিন্স বসে। যদি বলা হয় আর সোমবার থেকে আমি জ্বরে ভুগছি, তাহলে সোমবার থেকে আমি জ্বরে ভুগছি, আই হ্যাভ বিন সাফারিং। আই হ্যাভ বিন সাফারিং, কেন হ্যাভ বিন হলো? সূত্রে, কারণ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে গেলে হ্যাভ বিন বা হ্যাজ বিন, এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য হ্যাজ বিন হলো, এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য হ্যাজ বিন হলো, এখানে সাবজেক্ট ফার্স্ট পারসন, এই কারণে হ্যাভ বিন হলো। তাহলে আই হ্যাভ বিন আর ভার্বের সাথে আইএনজি দিতে হয়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাভ বিন হ্যাজ বিন পরে ভার্বের সাথে আইএনজি। আই হ্যাভ বিন সাফারিং, কি থেকে সাফারিং করতেছো? ফ্রম। সাফারিং ফ্রম, আসলে কি কারণে সাফার করতেছো এটা ফ্রম দিয়ে লিখতে হয়। ফ্রম ফেভার, ফেভার মানে জ্বর। তাহলে আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফেভার, কিবার থেকে? সোমবার থেকে। সিন্স মানডে, সিন্স মানডে, এই হলো সিন্স ইউজ হলো, কারণ সোমবার এটা নির্দিষ্ট, অর্থাৎ কোনো তারিখ নির্দিষ্ট, বারের নাম নির্দিষ্ট, মাসের নাম নির্দিষ্ট, এগুলো কিন্তু নির্দিষ্ট। যদি নির্দিষ্ট টাইম হয় তাহলে নির্দিষ্ট সময় হলে তার পূর্বে সিন্স বসে, অনির্দিষ্ট হলে ফর বসে। I hope that you have realized the example of present perfect continuous tense. Anyway, তাহলে আমরা যে নিয়মটা শিখলাম সেটা হচ্ছে কোনো একটা কাজ যদি কোনো একটা নির্দিষ্ট বা অনির্দিষ্ট কোনো একটা টাইম হতে বা যাবত এখনও চলছে, এখনও চলমান আছে কাজটি, এমন বোঝালে বাক্যটি হবে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। তো
পরীক্ষায় কারেকশনে কিভাবে থাকবে? কারেকশনে থাকবে হচ্ছে যদি এটা ইনকারেক্ট থাকবে, অর্থাৎ হয়তো অন্যান্য অপশন দেখে তুমি বুঝবে যে বাক্যটা তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার কথা ছিল, কিন্তু সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে দেওয়া নেই, অন্য টেন্সে দেওয়া থাকবে। যেমন ইনকারেক্টে আসলো এইভাবে, বলা হলো উই আর, ইনকারেক্ট, উই আর স্টাডিং, we are studying, we are studying in this college, we are studying in this college for 3 years, we are studying in this college for 3 years। এই যে এখানে বলা হলো যে we are studying in this college for 3 years, এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি, এটা হয়েছে কি? এটা হয়েছে উই আর স্টাডিং ইন দিস কলেজ ফর 3 ইয়ার্স। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করা হয়েছে, বাট যখনই আমরা দেখতেছি যে কাজটি একটা সময় হতে এখনও চলছে, ফর 3 ইয়ার্স মানে 3 বছর যাবত, এই অপশনগুলো দেখে বোঝা যাচ্ছে যে কোন একটা কাজ কোন একটা সময় হতে এখনও চলমান অবস্থায় আছে, তাহলে বাক্যটা আসলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার কথা ছিল, কিন্তু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস করা আছে, এটাই ভুল। তাহলে এটা কারেক্ট আনসার কী হবে? কারেক্ট আনসার হচ্ছে উই হ্যাভ বিন স্টাডিং, we have been studying in this college for 3 years, we have been studying in this college for 3 years, we have been studying in this college for 3 years। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা টেন্স সংক্রান্ত একটি ভুলের কথা এখানে উল্লেখ করলাম, যে বাক্যটি হওয়ার কথা ছিল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু বাক্যগুলো দেওয়া থাকবে অন্যান্য টেন্সে, হয়তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এমন করে দেওয়া থাকবে। তাহলে আমাদের সেভাবে ভুলটি ধরতে পারবো আশা করি। তো আমি আরেকটি নিয়মে চলে যাচ্ছি, যে প্রেজেন্ট আমরা টেন্স সংক্রান্ত আরেকটি ভুল নিয়ে এখন কথা বলবো, তোমরাও ঝটপট লেখো। এখন আমরা টেন্স সংক্রান্ত দ্বিতীয় নিয়মটি লিখে ফেলি। কিছু শব্দ, যেমন ধরো মাইন্ড, ফিল, লাভ, লাইক, হেট, রিজেম্বল, see, hope, know, prefer, own, please, belong, understand, etc. ইত্যাদি ভার্বগুলোর কন্টিনিউয়াস টেন্স হয় না। ইত্যাদি ভার্বগুলির মানে এই ভার্বগুলির কন্টিনিউয়াস হয় না, কন্টিনিউয়াস টেন্স হয় না। খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম প্রিয় শিক্ষার্থীরা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিয়ম, যে এখন যে নিয়মটা আমরা বলছি, যে কিছু ভার্ব, যেমন ধরো মাইন্ড, ফিল, লাভ, লাইক, হেট, রিজেম্বল, সি, হোপ, নো, প্রিফার, ওন, প্লিজ, বিলং, আন্ডারস্ট্যান্ড ইত্যাদি, এই ভার্বগুলির কন্টিনিউয়াস টেন্স হয় না। মানে এগুলো ছাড়া আরও ভার্ব আছে, মানে এই গ্রুপে এই ভার্বগুলোর কি হয় না? কন্টিনিউয়াস টেন্স হয় না, অর্থাৎ এই ভার্বগুলোর কখনো কন্টিনিউয়াস হয় না। এটা মনে রাখা অত্যন্ত জরুরি। আমরা যেমন ধরো এখানে যে দুই একটা শব্দ মনে রাখো, মাইন্ড, ফিল, লাভ,
লাইক, হেট, রিজেম্বল, সি, এই যে ভার্বগুলি বললাম যে এই ভার্বগুলোর কি হয় না, কন্টিনিউয়াস টেন্স হয় না, এদের কন্টিনিউয়াস টেন্স করা যাবে না। কন্টিনিউয়াস মানে কি, অক্সিলারি প্লাস ভার্বের সাথে আইএনজি, এদের কখনো কন্টিনিউয়াস টেন্স করা যায় না। যেমন ইনকারেক্ট সেন্টেন্স, আই এম সিইং এ বার্ড, আই এম সিইং এ বার্ড, খেয়াল করে দেখো, এম প্লাস ভার্বের সাথে আইএনজি, এম সিং, আই এম সিইং এ বার্ড, ইট ইজ ইনকারেক্ট, কারণ সি শব্দের এটা কন্টিনিউয়াস করা যাবে না। তাহলে আমরা কন্টিনিউয়াসকে কিভাবে কারেক্ট করব? আমাদের মনে রাখতে হবে যে এই ভার্বগুলো কন্টিনিউয়াস করা যায় না, তবে কন্টিনিউয়াস অপশনটা আমরা এদের কি দিয়ে প্রকাশ করব? প্রেজেন্ট ইনডিফিনিট দ্বারা, ইনডিফিনিট দ্বারা, অর্থাৎ কন্টিনিউয়াস মোডটাকে আমরা ইনডিফিনিট দ্বারা, তাহলে এটা কন্টিনিউয়াসকে আমরা কি দ্বারা প্রকাশ করব? ইনডিফিনিট দ্বারা এটা প্রকাশ করতে হবে, অর্থাৎ এদের কন্টিনিউয়াস হবে না, এটা ইনডিফিনিট করতে হবে। তাহলে এটা কারেক্ট আনসার হচ্ছে আই, এই এম সিংকে এটা ইনডিফিনিট করলে এম তো বাদ যাবে, আর ইনডিফিনিট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে সি, আই সি এ বার্ড। তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস মুডকে ওই প্রেজেন্ট ইনডিফিনিট দ্বারাই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের মুড বুঝতে পারবো। অর্থাৎ আমি একটি পাখি দেখছি, আমি একটি পাখি দেখিতেছি, এটা ইংলিশ বলা যাবে না, আই এম সিইং এ বার্ড বলতে হবে, আই সি এ বার্ড। ঠিক তেমনি ইনকারেক্ট, আই এম লাভিং বাংলাদেশ, আই এম লাভিং বাংলাদেশ, এটা কেউ আমরা বললে কেউ হাসবে, হ্যাঁ, হাস্যকর। আই এম লাভিং বাংলাদেশ বলা যাবে না, বলতে হবে আই লাভ বাংলাদেশ, আই লাভ বাংলাদেশ। তাহলে কারেক্ট আনসার হচ্ছে আই লাভ বাংলাদেশ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি নিয়মটি বুঝতে পেরেছো। তাহলে আমাদের ওই ওয়ার্ডগুলো মুখস্থ রাখা অত্যন্ত জরুরি, আমাদের ওই শব্দগুলো মুখস্থ রাখতে হবে। ওয়ার্ডগুলো হচ্ছে ফিল, লাইক, লাভ, হ্যাঁ, বিলং, আন্ডারস্ট্যান্ড, যে ইতিমধ্যে তো তোমরা লিখে ফেলেছো যে এই শব্দগুলোর কন্টিনিউয়াস ফর্মকে ইনডিফিনিটে করতে হবে, অর্থাৎ এটা এই ফর্মগুলোর, এই ভার্বগুলোর কন্টিনিউয়াস এটা হচ্ছে ইনকারেক্ট, তাদেরকে কন্টিনিউয়াস করা যাবে না। আচ্ছা, আমি টেন্স সংক্রান্ত এত বেশি আর নিয়ম দিচ্ছি না, কারেকশনে সাধারণত এই কন্টিনিউয়াসের ব্যাপার স্যাপার থেকেই, এগুলো থেকে কমন পড়ে যাবে। তা আমরা একটু চলে যাচ্ছি যে প্রিপোজিশন সংক্রান্ত ভুল, অর্থাৎ কারেকশনে প্রিপোজিশন সংক্রান্ত ভুল 4টি বাক্যের মধ্যে একটি বাক্য অবশ্যই থাকবে, মানে শিওর থাকবে, প্রিপোজিশন সংক্রান্ত ভুল অবশ্যই থাকবে। তার মানে হচ্ছে যদি কারেকশনে কেউ যদি মনে করে যে না আমি 4-এর মধ্যে 1 পেতে চাই, তাহলে শুধু আজকের আমার এই ক্লাসের প্রিপোজিশন পার্ট পড়লেই তোমরা 1 পেয়ে যাবে ইনশাল্লাহ। I hope you have realized my speech, my dear student, that আমি আবারও এনশিওর করছি তোমাদের যে কারেকশনে যদি কেউ 4-এর মধ্যে 1 নিয়ে সন্তুষ্ট থাকতে চাও, যদি মনে করো যে না আমি আই ওয়ান্ট টু গেট অনলি 1 মার্কস ইন কারেকশন, দ্যাট মিনস তোমরা যদি কারেকশনে 1 পেতে চাও, শুধু আজকের আমার এই ক্লাসটা শুধু প্রিপোজিশন থেকেই 1 কমন পড়বে, অর্থাৎ প্রিপোজিশন থেকে 1 শিওর কমন পড়বে। এখন আমি প্রিপোজিশন নিয়ে যে কয়েকটি নিয়ম বলবো, এই কয়েকটি নিয়মের মধ্যে ইনশাল্লাহ কমন পড়ে। ইট ইজ আসলে এত শিওর দিয়ে বলছি, আবার কাউকে বলে দিয়েন না, ঠিক আছে? ইট ইজ ভেরি সিক্রেট। এনিওয়ে, তাহলে আমরা বলছি যে কারেকশনে অবশ্যই একটি ভুলের, 4টা ভুলের মধ্যে একটি ভুল অবশ্যই প্রিপোজিশন থেকে থাকবে, আর প্রিপোজিশন কমন পড়বে আজকের আমার এই ক্লাসে যে প্রিপোজিশনগুলো বলবে 100% ইনশাল্লাহ you will get 1 marks from this class, from my class today. এখন আসো আমরা প্রিপোজিশন সংক্রান্ত ভুল কি কি ভুল থাকে সেগুলো আমরা একটু জেনে নেই। আচ্ছা, কারেকশন অফ প্রিপোজিশন, কারেকশন অফ প্রিপোজিশন, কারেকশন অফ প্রিপোজিশন অর্থাৎ প্রিপোজিশন সংক্রান্ত ভুল। ঝটপট লিখে ফেলো তোমরা। আমরা প্রিপোজিশন সংক্রান্ত প্রথম যে নিয়মটা দিচ্ছি সেটা হচ্ছে 1 নম্বর লেখো, পারসিস্ট, এক্সেল, সাকসিড। আমি যত সংক্ষিপ্ত করে দেওয়া যাচ্ছে আমি সেইভাবে দিচ্ছি যেন তোমাদের মুখস্থ করতে সুবিধা হয়। পারসিস্ট, এক্সেল, সাকসিড। অ্যান্ড পারসিস্ট শব্দের অর্থ হলো জেদ করা, জেদ।
জেদ, জেদ, দো না ধ, জে জেদ, আগেটা ঠিক ছিল, সরি। পারসিস্ট মানে জেদ, জেদ করা। এক্সেল, এক্সেল মানে কোনো কিছুতে দক্ষ হওয়া। এক্সেল হচ্ছে কোনো কিছুতে দক্ষ হওয়া। তাহলে পারসিস্ট, এক্সেল, সাকসিড তো অর্থ জানো, সফল হওয়া। আচ্ছা, তাহলে আমরা এই যে শব্দগুলো পারসিস্ট, এক্সেল, সাকসিড, লেখো ইত্যাদি, ইত্যাদি শব্দের পরে, ইত্যাদি শব্দের পরে ইন প্লাস জিরান্ট হয়। ইন প্লাস জিরান্ট হয়। জিরান্ট মানে আইএনজি, জিরান্ট মানে কি, ভার্বের সাথে আইএনজি। আমরা সকলেই জানি জিরান্ট হচ্ছে ভার্বের সাথে আইএনজি। তাহলে আমরা কি নিয়মটি শিখলাম? পারসিস্ট, এক্সেল, সাকসিড, পারসিস্ট, এক্সেল, সাকসিড ইত্যাদি শব্দের পরে ইন প্লাস জিরান্ট হয়। ইন প্লাস জিরান্ট হয়। উদাহরণ, I succeeded, SUCCEEDED, I succeeded to solve the problem. I succeeded to solve the problem. আরেকটি মজার বিষয় বলি, শুধু এটা মজার বিষয় বলা যাবে না, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আরেকটা ইনফরমেশন তোমাদের না দিলেই নয়, না দিলে একটা অবিচার করা হবে। সেটা হচ্ছে যে আমি এই কারেকশন অংশে প্রত্যেকটা রুলসের শেষে যে এক্সাম্পলগুলো লিখছি, তোমরা দেখবে যে ইনশাল্লাহ এই এক্সাম্পলগুলো হুবহু কমন পড়ে যেতে পারে পরীক্ষায়। মানে এই এক্সাম্পলগুলো পরীক্ষায় হুবহু কমন পড়ে যেতে পারে। সো এই এক্সাম্পলগুলো একটু ফলো করবে। এই এক্সাম্পলগুলো থেকেই হয়তো আয়ের জায়গায় পরীক্ষায় উই দিয়ে আসলো, কোনো একটা আমি রহিম ইউজ করলাম, পরীক্ষার হয়তো করিম আসলো, দ্যাট মে বি দ্য ভেরিয়েশন, বাট হুবহু এই বাক্যগুলো কমন পড়ে যেতে পারে। আই সাকসিডেড টু সলভ দ্য প্রবলেম, এখানে আমরা নিয়ম কি বলছে, পারসিস্ট, এক্সেল, সাকসিড এই শব্দগুলোর পরে ইন বসে। এখানে ভুলটা কোথায় তোমরা হয়তো বুঝতে পেরেছো, প্রিপোজিশনের টু আছে, কিন্তু টু এর পরে আমরা জানি ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে V1 আছে। এই জন্য যেহেতু টু এর পরে V1 আছে, কিন্তু আমাদের নিয়ম হচ্ছে এই শব্দগুলোর পর সাকসিডের পর টু বসার কথা না, বসার কথা ইন। অতএব কারেক্ট আনসার হবে তাহলে কি, কারেক্ট আনসার হচ্ছে আই সাকসিডেড ইন, আই সাকসিডেড ইন, সলভের জায়গায় হচ্ছে কি, সলভিং দ্য প্রবলেম। I succeeded in solving the problem. That is the correct answer. My dear students, আশা করি তোমরা নিয়মটি বুঝতে পেরেছো। আমি আরেকটি উদাহরণ দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। দি বয়, এটা হচ্ছে ইনকারেক্ট, প্রথমে আমি লিখতেছি ইনকারেক্ট। দি বয় এক্সেলস, দি বয় এক্সেলস টু স্পিক ইংলিশ। দি বয় এক্সেলস, উপরে কিন্তু লেখা আছে এখনও, তোমরা দেখতে পাচ্ছ যে এক্সেল শব্দের অর্থ কোনো বিষয়ে দক্ষ হওয়া, কোনো বিষয়ে এক্সপার্ট হওয়া। এক্সেল ইট ইজ সিমিলার টু এক্সপার্ট, তার মানে কোনো বিষয়ে এক্সপার্ট হওয়া, কোনো বিষয়ে দক্ষ হওয়া। তাহলে এখানে বলা হচ্ছে যে দি বয় এক্সেলস, নিয়ম কি, এক্সেলসের পরে ইন বসার কথা, এখানেও একই ধরনের ভুল, টু আছে এবং টু এর পরে V1 আছে, বাট সঠিক আনসার হবে, কারেক্ট আনসার লিখবো আমরা দি বয় এক্সেলস, টু এর জায়গায় কী হবে, ইন স্পিকিং। এখন আইএনজি কেন হচ্ছে, কারণ আমরা জানি যে ইন প্লাস জিরান্ট হয়। তোমরা মনে রেখো আরেকটা তথ্য, যে সেটা হচ্ছে টু ব্যতীত, টু ব্যতীত সকল ভার্বের সকল প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি হয়, একমাত্র টু এর পরে প্রেজেন্ট ফর্ম হয়, টু গো, টু কাম, টু প্লে, টু সি, এরকম। অর্থাৎ সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হবে, টু ছাড়া। ইন একটা প্রিপোজিশন, এজন্য ইনের পরে অটোমেটিক্যালি ভার্বগুলো কী হবে, জিরান্ট হয়ে যাবে, অটোমেটিক্যালি ভার্বগুলো আইএনজি হয়ে যাবে। আচ্ছা, দি বয় এক্সেলস ইন স্পিকিং ইংলিশ, দি বয় এক্সেলস ইন স্পিকিং ইংলিশ, এইভাবে হলো। আচ্ছা, এখন আমরা প্রিপোজিশনের আরেকটি নিয়মে চলে যাচ্ছি।
আমরা এটা দিচ্ছি নিয়ম 2, প্রিপোজিশনের রুলস 2। ঝটপট লিখে ফেলি আমরা যে কনফিডেন্ট, ফন্ট, ক্যাপাবল ইত্যাদি। মানে এখানে আরও শব্দ আছে, আমি এত লিখছি না, কারণ আমি তোমাদের আসলে একটু এনশিওর করতে চাচ্ছি যে কিভাবে একটু অল্প পড়ে আমাদের ভালো মার্কস পাওয়া সম্ভব হয়। মানে পরীক্ষায় আমরা কীভাবে অল্প পড়েই আমরা রপ্ত করতে পারি বিষয়গুলো। যেহেতু মোটামুটি আমি আই হোপ দ্যাট এগুলো শব্দ থেকেই আসে, এই কারণে ওয়ার্ডগুলো যেগুলো কম আসে সেগুলো দিচ্ছি না। এবং ইত্যাদি মানে হচ্ছে আরও কিছু ওয়ার্ড আছে। যদি তোমরা আরও বেশি ওয়ার্ড মুখস্থ করতে চাও এর বাইরে, ভালো কথা, আই ওয়েলকাম ইউ এভরিবডি হু আর লাইক টু লার্ন মোর ওয়ার্ডস, ইউ উইল রিড মাই বুকস। ওকে, তোমরা ওই নিউ ফ্রেন্ডস গাইড বইটার মধ্যে দেখলেই হবে যে পৃষ্ঠা নং 87, 87, পেজ নং 87, নিউ ফ্রেন্ডস গাইডের 87 পেজের নিয়ম হচ্ছে 20, রুলস নাম্বার 20, 87 পৃষ্ঠা নিউ ফ্রেন্ডস গাইডের 20 নাম্বার নিয়মে সমস্ত শব্দগুলো দেওয়া আছে। আমি সেইখান থেকে ইম্পর্টেন্ট যে ওয়ার্ডগুলো সেগুলো শুধু কোট করছি। কনফিডেন্ট, ফন্ট, ক্যাপাবল ইত্যাদি ভার্বগুলোর পরে অফ বসে, কি বসে? অফ। এবং কি একটু আগে বললাম যে সকল প্রিপোজিশনের পর টু ছাড়া, যেহেতু টু ছাড়া এটা জিরান্ট হয়, অফ প্লাস জিরান্ট হয়। তার মানে হচ্ছে কি, প্রিপোজিশনের ভুল আমরা কি পাচ্ছি, যে হওয়ার কথা যে প্রিপোজিশন, মনে করো কারেক্ট হওয়ার কথা অফ, সেখানে আছে হয়তো টু বা ইন, অন্য প্রিপোজিশন। তার মানে হচ্ছে একটা প্রিপোজিশন কারেক্ট হওয়ার কথা সেটা না থেকে অন্য প্রিপোজিশন থাকতে পারে। আবার প্রিপোজিশনের ভুল কিন্তু কয় ধরনের থাকতে পারে এটা মাথায় রাখতে হবে, যে প্রিপোজিশনের কী ধরনের ভুল থাকবে। মানে যে প্রিপোজিশন হওয়ার কথা সেটা না হয়ে অন্য প্রিপোজিশন থাকতে পারে, এক। আরেকটা ভুল হচ্ছে যে প্রিপোজিশন বসার কথা কিন্তু সেখানে প্রিপোজিশন বসানো হয়নি, অর্থাৎ প্রিপোজিশন এখানে থাকার কথা সেখানে প্রিপোজিশন থাকবে না, এমন ভুল হতে পারে। আবার আরেকটা ভুল হতে পারে যে প্রিপোজিশন বসার কথা নয়, মানে এখানে কিছু ওয়ার্ড আছে যাদের পরে প্রিপোজিশন বসেই না কিন্তু সেখানে বসানো হয়েছে। এই তিন ধরনের ভুল ইউ উইল ফাইন্ড ইন প্রিপোজিশন। ওকে, অর্থাৎ প্রিপোজিশন ভুল করে দেওয়া থাকতে পারে, প্রিপোজিশন মিসিং থাকতে পারে, আবার প্রিপোজিশন প্রয়োজন নাই সেখানে বাড়তি দেওয়া থাকতে পারে। তাহলে আমাদের তিনটা বিষয়ে প্রিপোজিশনের মাথায় রাখতে হবে, যে প্রিপোজিশন ভুল করে দেওয়া থাকতে পারে, অর্থাৎ যেখানে যা হওয়ার কথা সেখানে তা না হয়ে অন্য কিছু দেওয়া আছে। আরেকটা হচ্ছে যে প্রিপোজিশন থাকার কথা নয়, যেমন কিছু ভার্ব আছে যাদের সঙ্গে প্রিপোজিশন বসার কথা নয়, বসে না, কিন্তু সেখানে ভুল করে দিয়েছে, টু জাজ ইয়োর মিস্টেক্স। ওকে, এক্সিলেন্স। আচ্ছা, তারপর হচ্ছে যে প্রিপোজিশন বসার কথা কিন্তু সেখানে অমিট করে দেওয়া আছে, প্রিপোজিশন সেখানে দেওয়া নাই। এই ধরনের ভুলগুলোই প্রিপোজিশন সাধারণত হয়ে থাকে। তাহলে এখন আমরা জানছি যে কনফিডেন্ট, ফন্ট, ক্যাপাবল ইত্যাদি ভার্বগুলোর পরে কি বসবে? অফ বসবে। আগের ভার্বগুলোর পর এক্সেল, সাকসিড এদের পরে কি বসলো? ইন। কিন্তু এখন কনফিডেন্ট, ফন্ট, ক্যাপাবল এদের পরে বসবে অফ। আচ্ছা, এক্সাম্পল দেখো, ভুল করে অন্য কিছু দেওয়া থাকবে। যেমন বলা হলো যে হি ওয়াজ ক্যাপাবল টু ডু দ্য ওয়ার্ক। হি ওয়াজ ক্যাপাবল টু ডু দ্য ওয়ার্ক। দেখো এখানে ক্যাপাবলের পরে টু আছে, এটাই হচ্ছে ভুল। তাহলে এটা কারেক্ট আনসার হবে হি ওয়াজ ক্যাপাবল, এই টু এর পরিবর্তে কি হবে? অফ, ক্যাপাবল অফ। এবং অফের পরে আমরা জানি জিরান্ট হয়ে যাবে, আইএনজি হয়ে যাবে, ডুইং দ্য ওয়ার্ক। তাহলে হি ওয়াজ ক্যাপাবল অফ ডুইং দ্য ওয়ার্ক। তাহলে কারেক্ট আনসার হচ্ছে হি ওয়াজ ক্যাপাবল অফ ডুইং দ্য ওয়ার্ক। যে হি ওয়াজ ক্যাপাবল অফ ডুইং দ্য ওয়ার্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তা আমরা আরেকটা নিয়মে চলে যাচ্ছি প্রিপোজিশনের। তাহলে এই প্রিপোজিশন আমরা 1 এবং 2-এ দেখলাম যে ওই ধরনের মিস্টেক, অর্থাৎ যে প্রিপোজিশন হওয়ার কথা সেটা না হয়ে অন্য প্রিপোজিশন দেয়া থাকবে।
এখন আমরা 3 নম্বর নিয়মে লিখব বিলং, বিলিভ, অ্যাটেন্ড, boast, compete, ইত্যাদি ভার্বের সঙ্গে প্রিপোজিশন বসে। ইত্যাদি ভার্ব এর সাথে প্রিপোজিশন বসাতে হবে। আচ্ছা, একটু আগে বললাম যে প্রিপোজিশনে ভুল থাকতে পারে, যে প্রিপোজিশন প্রয়োজন সেখানে হয়তো প্রিপোজিশন দেয়া থাকবে না, এই ধরনের ভুল আসতে পারে প্রিপোজিশন সংক্রান্ত। অর্থাৎ এই যে ভার্বগুলো বিলং, আমরা সবাই একটু অর্থ জানার চেষ্টা করি। বিলং শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুর অধিকারে, বিলং মানে অধিকার, মানে আন্ডারে, বিলং মানে অধীনে, বিলং মানে অধীনে, যেমন বিলং টু মি মানে আমার অধীনে। বিলিভ মানে বিশ্বাস করা, অ্যাটেন্ড মানে হচ্ছে, অ্যাটেন্ড মানে তো অ্যাটেন্ড করা, মানে অর্থাৎ উপস্থিত থাকা বা হওয়া। বোস্ট মানে কি দম্ভ করা, অহংকার করা, গর্ব করা, হ্যাঁ, বোস্ট গর্ব করা। আচ্ছা, তারপর হচ্ছে কম্পিট মানে প্রতিযোগিতা করা। এখানেও আরও শব্দ আছে বইতে, নিয়মে তোমরা যদি বই খুলে দেখো যে আরও শব্দ আছে, কিন্তু আমি ইম্পর্ট্যান্ট, দ্যাট মিন্স পরীক্ষায় আসলে যদি এই নিয়মটা আসে, এখানে কয়টি শব্দ লিখেছি আমি, হয়তো 5টি শব্দ লিখেছি। ইনশাআল্লাহ আই ক্যান অ্যাসিউর ইউ দ্যাট যদি পরীক্ষায় এই নিয়ম আসে তাহলে এই 5টি শব্দের মধ্যেই আসবে। ঠিক আছে, তাহলে হচ্ছে বিলং, বিলিভ, অ্যাটেন্ড, বোস্ট, কম্পিট ইত্যাদি ভার্বের সাথে প্রিপোজিশন বসাতে হয়। অর্থাৎ এই ভার্বগুলোর সাথে প্রিপোজিশন বসাতে হবে, তাহলে ইনকারেক্ট বাক্যে হয়তো প্রিপোজিশন দেওয়া থাকবে না। আমি এক্সাম্পল দিচ্ছি, ইনকারেক্ট বাক্যে দেখো প্রিপোজিশন দেওয়া থাকবে না। যেমন বলা হলো দি বুক বিলংস হিম, দি বুক বিলংস হিম, দি বুক বিলংস হিম। তাহলে এখানে ইনকারেক্ট হচ্ছে এই বিলংয়ের সাথে প্রিপোজিশন প্রয়োজন ছিল, সেই প্রিপোজিশন এখানে নেই, এটাই হচ্ছে ভুল। তাহলে ভুলটা সংশোধন করতে গেলে আমাকে জানতে হবে কোনটার সাথে কি প্রিপোজিশন বসাতে হয়। অলরেডি ইন ইওর এইচএসসি তোমরা এইচএসসিতে কী করেছো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করেছো। আর যদি মুখস্থ করে না থাকো তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আবারও একটু ঝালাই করে নিতে হবে। অর্থাৎ এইখানে আমাদের জানতে হবে যে বিলংয়ের সাথে কি বসে, টু বসে, বিলিভের সাথে কি বসে, ইন বসে, অ্যাটেন্ডের সাথে কি বসে, টু বসে। অর্থাৎ কোন ওয়ার্ডের সাথে কি বসে এটাও আমাদের একটু জানা থাকতে হবে। আচ্ছা, বোস্টের সাথে কি বসে, বোস্ট অফ। কম্পিটের সাথে বসতে পারে উইথ, কম্পিট উইথ, কোনো কিছু কম্পিট করা কারোর সাথে। আচ্ছা, ইনকারেক্ট হচ্ছে দ্য বুক বিলংস হিম, তাহলে কারেক্ট আনসার হবে দ্য বুক বিলংস টু হিম। প্রিয় শিক্ষার্থীরা, বুঝতে পেরেছো আমি বলেছি বারবার একটি কথা, যে প্রিপোজিশনে কোনো শব্দ আছে যাদের সাথে প্রিপোজিশন প্রয়োজন কিন্তু সেখানে প্রিপোজিশন দেয়া থাকবে না, এই ধরনের ভুল ইতিমধ্যে আমরা এই বাক্যে দেখলাম যে ইনকারেক্ট সেন্টেন্সে দি বুক বিলংস হিম এখানে কোনো প্রিপোজিশন দেওয়া ছিল না, অথচ আমরা নিয়ম শিখলাম যে বিলংয়ের সাথে প্রিপোজিশন প্রয়োজন, দি বুক বিলংস টু হিম। আশা করি তোমরা নিয়মটি বুঝতে পেরেছো। আমরা আরেকটি নিয়মে চলে যাচ্ছি, আমাদের সময়ও কাছাকাছি চলে আসছে। আচ্ছা, তাহলে আরেকটি নিয়ম, অ্যাকচুয়ালি এই ইয়ের আন্ডারে মানে আমি আরও কিছু উদাহরণ দিচ্ছি, এক্সাম্পল, যে এক্সাম্পলগুলো সরাসরি পরীক্ষায় কমন পড়তে পারে এগুলো আমরা, তাহলে নেক্সট ক্লাসে আমি অনেকগুলোই এক্সাম্পল দিব, ওই এক্সাম্পলগুলো তোমাদের মনে রাখতে হবে যে সরাসরি কমন পড়বে। আচ্ছা, এখন আমরা আরেকটি নিয়মে চলে যাচ্ছি, প্রিপোজিশনের যে কোন কোন শব্দগুলোর পর প্রিপোজিশন বসে না আমরা এগুলো জানব। সাইন, রিজেম্বল, ডিসকাস, ঝটপট লিখে ফেলি আমরা, ডিসকাস, রিজাইন, RESIGN, রিজাইন, ইনভেস্টিগেট,
investigate, emphasize, inform, আচ্ছা ইত্যাদি এটসেট্রা। এখানে আরও শব্দ আছে, আমি আগেই বলছি, আমি যেগুলো পরীক্ষা আসার মতো খুবই এই কয়েকটা শিখলেই কমন পড়বে। অর্থাৎ সাইন মানে তো সিগনেচার করা, আমরা সবাই জানি। সিং না, এটা অনেকে ভুল করে সিং বলে ফেলি। SIGN, সাইন, SIGN, সিগনেচার থেকে সংক্ষিপ্ত হয়েছে সাইন। সিগনেচার হচ্ছে নাউন, সাইন হচ্ছে ভার্ব। সাইন, SIGN, সাইন মানে হচ্ছে স্বাক্ষর করা। রিজেম্বল মানে হচ্ছে কারো সদৃশ্য হওয়া, কারো অনুরূপ আকৃতি ধারণ করা, কারো পক্ষ নেওয়া, সেটা হচ্ছে রিজেম্বল। ডিসকাস তো আমরা সবাই জানি, আলোচনা করা। রিজাইন মানে কি, কোনো রিজাইন করা মানে কোনো একটা পদ থেকে রিজাইন করা। ইনভেস্টিগেট মানে তদন্ত করা। এমফাসাইজ মানে গুরুত্ব দেওয়া, এমফাসাইজ মানে জোর দেওয়া। কোনো একটা বিষয়ে যখন আমরা জোর দেই সেটাকে আমরা বলি এমফাসাইজ মানে জোর দেওয়া। এমফাসাইজ। ইনফর্ম মানে কি, তথ্য দেওয়া, কোনো ইনফরমেশন দেওয়া। তাহলে এই যে ওয়ার্ডগুলো আমরা শিখলাম, তাহলে নিয়ম কি, যে এই শব্দগুলির পর প্রিপোজিশন বসে না। আমরা একটু লিখে ফেলি যে ইত্যাদি শব্দের পরে কোনো প্রিপোজিশন বসে না, কোনো প্রিপোজিশন হয় না। অর্থাৎ এই শব্দগুলোর পর কোনো প্রিপোজিশন হয় না, এই শব্দগুলোর পর কোনো প্রিপোজিশন হয় না। তাহলে উদাহরণ দেখি আমরা একটু। ইনকারেক্ট সেন্টেন্স। ইনকারেক্ট হচ্ছে দি গার্ল resembles with her mother. প্রিয় শিক্ষার্থীরা, ইনকারেক্ট বাক্যে দেখতে পাচ্ছ এখানে যে রিজেম্বলস মানে হচ্ছে সাদৃশ্য হওয়া, অনুরূপ পক্ষ নেওয়া বা অনুরূপ হওয়া। যেমন দি গার্ল রিজেম্বলস উইথ হার মাদার, মানে এখানে বোঝানো হচ্ছে যে বালিকাটি তার মায়ের আকৃতি ধারণ করেছে বা মায়ের মতো দেখতে, বালিকাটি মায়ের পক্ষ নিল। ঠিক আছে, তাহলে বালিকাটি মায়ের সাদৃশ্য, মায়ের মতো। তাহলে বালিকাটি মায়ের মতো, এখানে এই রিজেম্বলসের পরে কোনো প্রিপোজিশন বসার কথা না, কারণ উপরে আমরা শিখলাম যে সাইন, রিজেম্বল, ডিসকাস, রিজাইন, ইনভেস্টিগেট, এমফাসাইজ, ইনফর্ম ইত্যাদি শব্দের পরে কোনো প্রিপোজিশন হয় না, কিন্তু এখানে প্রিপোজিশন ইউজ করা হয়েছে। তাহলে কারেক্ট আনসার হচ্ছে দি গার্ল resembles her mother. The girl resembles her mother. The girl resembles her mother. এখানে the girl resembles her mother প্রিপোজিশনটা উঠে গেল, প্রিপোজিশন হবে না। আমি আরও দুই একটা উদাহরণ দিচ্ছি। Incorrect. We discussed about the matter. We discussed about the matter. এখানে ইনকারেক্ট তো বুঝতেই পারছো, কারেক্ট আনসার কি হবে ইতিমধ্যে হয়তো তোমরা চিন্তা করে ফেলেছো। ডিসকাসের সঙ্গে অ্যাবাউট প্রিপোজিশনটাই ভুল। তাহলে কারেক্ট আনসার হচ্ছে we discussed the matter. This is the correct answer. Okay. প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আজকে আমি কারেকশনের যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি, যে প্রিপোজিশন অর্থাৎ কারেকশনের প্রিপোজিশনও ভুল থাকতে পারে, কারেকশনের টেন্সের ভুল থাকতে পারে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বললাম। এবং কি ইন মাই নেক্সট ক্লাস আমি কারেকশন নিয়ে নিব এবং কারেকশনের কোন উদাহরণগুলো, যেহেতু আমি বলে ফেলেছি যে আমার দেয়া এক্সাম্পলগুলো সরাসরি তোমাদের পরীক্ষায় কমন পড়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ। তো আমি আগামী ক্লাসে হাজির হব যে ইম্পর্ট্যান্ট সেন্টেন্সগুলো, যে কোন ইম্পর্ট্যান্ট সেন্টেন্সগুলো অর্থাৎ অ্যাকর্ডিং টু মাই ডিসকাসড রোলস, অর্থাৎ ইন মাই টোটাল 3 ক্লাস অফ কারেকশন বিলংস টু কারেকশনের বিষয়ে আমি যে 3টা ক্লাস নিলাম, এই 3টা ক্লাসে যে সমস্ত রুলস নিয়ে কথা বলেছি, এই রুলসের আলোকে কোন এক্সাম্পলগুলো ইম্পর্ট্যান্ট, সেই এক্সাম্পলগুলো নিয়ে ইন মাই নেক্সট ক্লাস আই উইল গিভ ইউ এক্সাম্পল অর প্র্যাকটিস ফর ইউর। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আজকে আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।